ভয়ঙ্কর সুন্দর ফ্রান্সে বিধ্বস্ত সুইডেন। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের চূড়ায় এমবাপ্পে। 28 বছর পর শেষ 16 নরওয়ে, নকআউটে 4 দশক পর জয় মেক্সিকো। জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন। ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিও রুখে দেওয়ার ডাক রিজভির। গণবিরোধীদের আর সুযোগ না দেওয়ার প্রত্যয়। নতুন অর্থ বছর শুরু। অর্থনীতিকে চাঙ্গা করার বাজেট হলেও মুদ্রানীতি সংকোচনমুখী। বাধাগ্রস্ত হতে পারে বিনিয়োগ। প্রবৃদ্ধি অর্জনে ব্যয় স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। রেল নেটওয়ার্কে আসছে সব জেলা। শীঘ্রই সম্ভাব্যতা যাচাই শুরু। বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ। ভাঙা বরিশাল রেলপথ নির্মাণে অর্থের খোঁজে সরকার। এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ খারিজ। থমকে গেল বিতর্কিত অভিবাসন নীতি। রায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। কংগ্রেসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। ভয়ঙ্কর সুন্দর ফুটবল খেলে প্রত্যাশিতভাবে রাউন্ড অফ 16 নিশ্চিত করল হট ফেভারিট ফ্রান্স। সুইডেনকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে দেশমের দল। জোড়া গোল করে এবারের বিশ্বকাপে মেসিকে সরিয়ে গোল্ডেন বুটের লড়াই এখন শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। এই ফ্রান্সকে থামাবে কে? আর যেই হোক, সুইডেন হয়তো নয়, সেটা অনুমেয় ছিল। গেল 3 ফিফা বিশ্বকাপে সবচেয়ে সফল এবং ধারাবাহিক দল দিদিয়ের দেশমের লে ব্লুজ আরও একবার শিরোপার পথে অপ্রতিরোধ্য। তারা সহজ প্রতিপক্ষকে নিয়ে একরকম ছেলে খেলা করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে ছোট দলগুলো যেভাবে অঘটনের জন্ম দিচ্ছে, তাতে সতর্ক না থেকে উপায় নেই কোনো দলেরই। হট ফেভারিট ফ্রান্সও ব্যতিক্রম নয়। শুরু থেকে সুইডিশদের পাত্তা দেয়নি ফরাসিদের রক্ষণ। সুইডিশরা যে রক্ষণাত্মক ফুটবল খেলবে সেটা ধারণাই ছিল। ফরমেশনেও জামাট ছিল তাদের রক্ষণ। তবে এমবাপে, দেমবেলে, বারকোলা, অলিসেরা যে দলে আছে, তাদের রুখে কোন দল? যদিও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে 45 মিনিট। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্কোর করেন কিলিয়ান এমবাপে। 1-0 এগিয়ে বিরতিতে যায় দেশম বাহিনী। বিরতি থেকে ফিরে আবারও আক্রমণাত্মক। আগের ম্যাচে হ্যাটট্রিক করা ওসমান দেমবেলে এদিন ছিলেন কিছুটা ফ্লপ। গোলের দেখা পাননি তিনি। সতীর্থরা ঠিকই পুষিয়ে নিয়েছেন। 53 মিনিটে লিড দ্বিগুণ করে 2018 বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার স্কোরার বারকোলা। গোল করতে অ্যাসিস্ট করেন অলিসে। গোল্ডেন বুটের দৌড়ে সমান তালে এগুচ্ছেন 3 ফুটবলার, মেসি, এমবাপে ও হালান্ড। আগের ম্যাচেই স্কোর করে এবারের বিশ্বকাপে 5 গোলের সংখ্যা স্পর্শ করেছেন হালান্ড। এমবাপে কেন পিছিয়ে থাকবেন? ফরাসি গোল মেশিন করলেন জোড়া গোল। ছাপিয়ে গেলেন হালান্ডকে, স্পর্শ করলেন লিওনেল মেসিকে। 74 মিনিটে অলিসের পাস থেকে আরও 1 গোল কিলিয়ানের। 3-0 লিড নেয় ফ্রান্স। সেই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইটা জমিয়ে তুললেন এই মহাতারকা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে সুইডেন। তবে ফ্রান্সের রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি তারা। শেষ পর্যন্ত 3-0 গোলের জয় দিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করল ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে। বারবার গোল মিসের মহড়া, তারপরেও 3-0 গোলে ফরাসিদের অবিস্মরণীয় বিজয়। আর এবারের বিশ্বকাপে মেসির সঙ্গে সমান সংখ্যক সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। আর মাত্র 1 গোলে পিছিয়ে রয়েছে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে। তার সামনে এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী মেসি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যাটলাইন স্টেডিয়াম, নিউ ইয়র্ক, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। রূপকথার যাত্রায় রাউন্ড অফ 16-এ নরওয়ে। আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে ব্রাজিলের সামনে ভাইকিংসরা। দলের হয়ে জয়সূচক গোল করেন গোল মেশিন আর্লিং হালান্ড।
বিশ্বকাপে নরওয়ের যাত্রাটা রূপকথা বললে ভুল হবে না। দীর্ঘ ২৮ বছর অপেক্ষা করতে হয়েছে মেগা ইভেন্টে আবারও জায়গা পেতে। দেশটিতে আছে এক গোল মেশিন আর্লিং হালান্ড, যার বদৌলতে বিশ্বমঞ্চে এসে একরকম অপ্রতিরোধ্য ভাইকিংসরা, যে যাত্রায় তারা বিদায় করেছে আইভরি কোস্টকে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বারের মতো জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 16-এ। ডালাসের রাতটা অবশ্য একেবারে সহজ ছিল না নরওয়েজিয়ানদের জন্য। আফ্রিকার প্রতিনিধি আইভরি কোস্ট চ্যালেঞ্জ নিয়েছে প্রতিপক্ষের, যদিও শুরু থেকে সতর্ক ছিল দুই দলই। তবে ৩৯ মিনিটে আর্লিংটনের নিস্তব্ধতা ভাঙেন তরুণ তারকা অ্যান্তনিও নুসা। দারুণ ফিনিশিংয়ে স্কোর করেন এই ফুটবলার। প্রথমার্ধে ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় ভাইকিংস। আইভরি কোস্টের যাত্রাটাও ছিল দারুণ। বিশ্বকাপের আগে ফ্রান্সকে হারিয়েছিল প্রীতি ম্যাচে, এরপর ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে রাউন্ড অফ 32-তে নকআউট পর্বে তারাও বার্তা দিয়েছিল ভিন্ন কিছুর। আক্রমণে ধার বাড়ায় আফ্রিকার প্রতিনিধিরা। ৭৪ মিনিটে স্কোরশিটে নাম লেখান আমাদ দিয়ালো। সমতায় ফেরে আইভরি কোস্ট। এরপর সুযোগ তৈরি করেছিল দুই দলই। বল দখল কিংবা ম্যাচ কন্ট্রোলে লড়াইটা ছিল সমান। তবে বড় ম্যাচে পার্থক্য যে গড়ে দেন বড় ফুটবলাররাই, সেটাই করে দেখালেন আর্লিং হালান্ড। ম্যাচটা যখন যাচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে, তখন দৃশ্যপটে ম্যানচেস্টার সিটি তারকা ওডেগার্ডের আক্রমণ থেকে তৈরি হওয়ার সুযোগ থেকে আলতো টোকায় গোল করেন হালান্ড। উৎসবে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। ২-১ লিড নেয় নরওয়েজিয়ানরা। বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল করেছেন তিনি, ৬ গোল করেছেন লিওনেল মেসি। তবে আত্মবিশ্বাস হারায়নি আইভরি কোস্ট। লড়াই করে গেছে শেষ পর্যন্ত। যোগ করার সময়ে দারুণ কয়েকটি আক্রমণ করলেও নরওয়ে গোলরক্ষকের নৈপুণ্যতায় সমতায় ফেরা হয়নি তাদের। ২-১ গোলের জয়ে রাউন্ড অফ 16-এ পা রাখল নরওয়ে, যেখানে তাদের প্রতিপক্ষ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যে দলটার বিপক্ষে কখনোই হারেনি নরওয়ে। ৪ বারের দেখায় ২টি জয় ও ২টি ড্র রয়েছে ভাইকিংসদের। আর ম্যাচ শেষে তাদের চিরচেনা ভাইকিংস উদযাপন। গোটা স্টেডিয়ামের দর্শকদের নিয়ে বাদ্যযন্ত্রের সঙ্গে ভাইকিংসদের মতো উল্লাসে মাতেন হালান্ডরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পেল মেক্সিকো। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করল বিশ্বকাপের সহ আয়োজকরা। ঘরের মাঠে আজ ১২ জন নিয়ে খেলতে নেমেছিল মেক্সিকো। ১১ জন ফুটবলের সঙ্গে দ্বাদশ সদস্য ছিলেন আজটেকার ৮০,০০০ দর্শক। তাদের গগন বিদারী চিৎকারে শুরু থেকে ব্যাকফুটে ইকুয়েডর। বজ্রঝড়ের কারণে ম্যাচ শুরু হয় ১ ঘন্টা দেরিতে, কিন্তু মাঠে আর কোনো প্রভাব ফেলতে দেয়নি স্বাগতিকরা। তাদের গতির সামনে হিমশিম খায় ল্যাটিন দলটি। ২২ মিনিটে কুইনোনেস ম্যাজিকে এগিয়ে যায় মেক্সিকো। ৩১ মিনিটে আরও এক গোল করে স্বাগতিকদের আনন্দে ভাসান হিমেনেস। গোল শোধের অনেক চেষ্টা করেছে ইকুয়েডর, কিন্তু লাভ হয়নি। বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। অন্য প্রসঙ্গ, পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এই আহ্বান জানান তিনি। বুধবার রাত ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গেই মোমবাতি জ্বালিয়ে এবং নিরাপত্তা পালনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছাত্রদল আয়োজিত কর্মসূচিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্মৃতি তুলে ধরেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় গণ অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকাও তুলে ধরেন নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি জুলাইকে সবসময় ধারণ করে, জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে, কারণ তারা বিশ্বাস করে যে জুলাই কোনো বিক্রয়যোগ্য চেতনানাশক ওষুধ নয়। এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত যারা দিয়েছে, সবচেয়ে বেশি জুলুমের শিকার যারা হয়েছে, সবচেয়ে বেশি দানের ক্ষতি হয়েছে, সেই সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ রাব্বি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে ১৪২ জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে ২৪-এর গণ অভ্যুত্থানে। বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। শুধু আলো প্রজ্বলিত শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন সব কটা জানালা আমাদের খুলে রাখতে হবে। ওই শহীদরা আসবে, চুপি চুপি আসবে, আমাদের স্মৃতিতে
তারা ধারণ করব। আমরা ধারণ করে আমাদের মনের মধ্যে যাতে কোনো ধরনের বিবেকহীন কোনো স্বপ্ন না জাগ্রত হতে পারে, সেই তাড়নাটা তারা দেবে। রিজভী বলেন, শহীদদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। জাগ্রত তরুণ সমাজ, ছাত্র সমাজ তারা কোনোদিন ঘুমায় না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। পূর্বাচল নতুন শহরে 4টি থানা, 3টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের সিদ্ধান্ত। প্রকল্প এলাকায় ক্যাম্প উদ্বোধন, সৃষ্টি হবে 6,500 জনবল। রেল নেটওয়ার্কের আওতায় আসছে দেশের সব জেলা। শীঘ্রই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। সমীক্ষা শেষ হয় ভাঙ্গা থেকে বরিশাল বিভাগের 4 জেলা পর্যন্ত 244 কিলোমিটার রেলপথ নির্মাণের অর্থের উৎস খুঁজছে সরকার। বিশেষজ্ঞ বলছেন, শুধু যাত্রী সেবা নয়, পায়রা সমুদ্র বন্দর ঘিরে পণ্য পরিবহনের পরিকল্পনা বাস্তবায়ন করলে মিলবে পুরোপুরি সুফল। নাজমুস আলীর রিপোর্ট। ট্রেনে চড়ে যাওয়া যাবে সাগরকন্যা কুয়াকাটায়। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল লাইন সম্প্রসারিত হওয়ার পর সেই স্বপ্ন এখন অনেকটাই হাতের কাছে। ভাঙ্গা থেকে গোপালগঞ্জ, মাদারীপুর ও দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী পর্যন্ত 244 কিলোমিটার রেলপথ নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে বহুদিন আগেই। পরিকল্পনা অনুযায়ী পায়রা বন্দরে অর্থনৈতিক জোন, বরিশালে মাল্টিমোডাল হাব সহ 19টি বড় রেল স্টেশন নির্মাণ করা হবে। 17 কিলোমিটার নিচু জমিতে হবে উড়াল রেলপথ। কীর্তনখোলা, পায়রা সহ নদীগুলোতে নির্মাণ করা হবে 46টি সেতু। কোনো ক্রসিং ছাড়াই ট্রেন চলবে আন্ডারপাসের মধ্য দিয়ে। রেল প্রতিমন্ত্রী বলছেন, সম্ভাব্য ব্যয় 44,000 কোটি টাকার এই প্রকল্পের অর্থের উৎস খুঁজছে সরকার। আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে, যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এখন আমরা পরবর্তীতে এটার অর্থ সংস্থানের দিকে আমরা চিন্তাভাবনা আছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেল লাইন সম্প্রসারণ প্রকল্পের সঙ্গেই পায়রা বন্দর থেকে মালামাল পরিবহনের সুযোগ সম্বলিত সকল প্রকল্প একই সঙ্গে বাস্তবায়ন করতে হবে। পায়রা পোর্টের যে সম্ভাবনা, এটাকে কাজে লাগিয়ে এটা একটা ডেডিকেটেড ফ্রেট করিডর, পাশাপাশি যাত্রীর জন্য আমার রেল লাইন থাকবে। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্ক যদি তৈরি না হয়, শুধুমাত্র যাত্রী পরিবহন করে এত বিনিয়োগ এবং ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের কথাটা বলছি, এই করিডোরটা কিন্তু আসলে তখন সরকার এবং তথা জনগণের জন্য ঋণের একটা বড় বোঝা হয়ে দাঁড়াবে। নেটওয়ার্কের বাইরে থাকা জেলাগুলোতে রেল সম্প্রসারণের লক্ষ্যে এগুচ্ছে সরকার। অল্প সময়ের মধ্যে এসবের জন্য নেওয়া হবে সম্ভাব্যতা যাচাই প্রকল্প বলে জানান রেল প্রতিমন্ত্রী। আমরা চাচ্ছি ঢাকার আশেপাশে কানেক্টিভিটি বাড়ানো। পার্বত্য চট্টগ্রামের 3টা জেলার সাথে আমাদের রেল সংযোগ নাই, আর দ্বীপভোলার সাথে। বাকিগুলির সাথে আমাদের রেল সংযোগ স্থাপন করার জন্য সরকার কিন্তু কাজ করছে এবং আমাদের নির্বাচন ইশতেহারেও তা আছে। সুতরাং সবগুলি জেলাই আস্তে আস্তে রেল সংযোগের মধ্যে আসবে। রেল সম্প্রসারণের পাশাপাশি জেলা ভিত্তিক অর্থনৈতিক বিকাশে রেলকে ব্যবহারের পরিকল্পনাও একই সঙ্গে গ্রহণের তাগিদ এই বিশেষজ্ঞের। প্রত্যেকটা জেলায় বাণিজ্যিক সুবিধা যেটা সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য প্রকল্পগুলো কিন্তু একই সাথে নিতে হবে। ল্যান্ড ইউজ প্ল্যান এবং ট্রান্সপোর্ট প্ল্যান, এই দুটার মধ্যে যদি মেলবন্ধন তৈরি না হয়, তাহলে আপনার রেলপথ থেকে তৈরি হয়ে যাবে, কিন্তু এই রেলপথের যে উপযোগিতা, সেটা অর্থনৈতিক হোক বাণিজ্যিক হোক, সেই উপযোগিতা কিন্তু তৈরি হবে না। বর্তমানে 3000 কিলোমিটার রেলপথ রয়েছে দেশে, যা 49টি জেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। নাজমুস আলীহি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে প্রতিদিনই উৎপন্ন হচ্ছে হাজার হাজার টন বর্জ্য, কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল বর্জ্যের কতটা সঠিকভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে আর কতটা ছড়িয়ে পড়ছে খাল, ড্রেন, নদী কিংবা জনবসতির পাশে, হয়ে উঠছে পরিবেশ ও মানুষের জীবনের জন্য হুমকি। অথচ বিশ্বের অনেক দেশে এই বর্জ্যই হয়ে উঠেছে সম্পদ, জ্বালানি এবং অর্থনীতির নতুন চালিকা শক্তি। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা সংকট, বাস্তবতা ও সম্ভাবনা নিয়ে আমার করা রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকার প্রবেশদ্বার আমিন বাজারের তুরাক্তের একসময় যেখানে বয়ে যেত জীবনের জলধারা, সেখানে আজ ভাসে প্লাস্টিকের বোতল, পলিথিন আর পচনশীল বর্জ্য।
বিশ্বের অনেক দেশ বর্জ্যকে আর সমস্যা হিসেবে দেখে না, দেখে সম্পদ হিসেবে। পুনর্ব্যবহার, রিসাইক্লিং এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে তারা শুধু পরিবেশ রক্ষা করেনি, গড়ে তুলেছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। ঢাকা শহরে প্রতিদিন উৎপন্ন হয় কয়েক হাজার টন বর্জ্য। এর বড় একটি অংশ শেষ পর্যন্ত চলে যায় ল্যান্ডফিলে। অথচ এই বর্জ্য থেকে উৎপাদন করা সম্ভব বিদ্যুৎ, জৈব সার কিংবা বিকল্প জ্বালানি। বহুবার ঘোষণা এলেও বাস্তব অগ্রগতি খুবই সীমিত। আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য নেয়া কোটি টাকার প্রকল্প দীর্ঘদিন ধরে কার্যত স্থবির। অন্যদিকে দক্ষিণ সিটির মাতোয়াল ল্যান্ডফিলেও এখন দৃশ্যমান কোনো কার্যক্রম শুরু করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চায়না কোম্পানি যারা এটাকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এই কাজ সম্পন্ন করতে যেই চুক্তি মোতাবেক 2 বছর ছিল, সেই 2 বছরের মধ্যেই তারা সেই কাজগুলো শেষ করে সেখান থেকে বিদ্যুৎ উদ্ভাবন শুরু করবে। বর্জ্যগুলো যাতে অন্য মডিফাই করে রিসাইক্লিং করে যেগুলো করা যায়, বিদ্যুৎ থেকে শুরু করে অন্যান্য কম্পোস্ট সার সহ অন্যান্য ব্যবস্থা, ডিজেল, এগুলো উৎপাদনের ব্যবস্থা আমরা সেটা অনেকটা এগিয়ে গেছি। উন্নত বিশ্বের অনেক শহরে বর্জ্যকে উৎস পর্যায়ে 3 বা ততোধিক ভাগে আলাদা করা হয়। ফলে পুনর্ব্যবহার সহজ হয়, কমে ল্যান্ডফিলের চাপ এবং পরিবেশও থাকে নিরাপদ। তাই তো বিশেষজ্ঞরা বলছেন, উৎসস্থলেই বর্জ্যের পৃথকীকরণ, বর্জ্যের পুনর্ব্যবহার বাড়ানো এবং সর্বোপরি নাগরিক সচেতনতা তৈরির বিকল্প নেই। রাষ্ট্রের উচিত ছিল এই যে এত পরিমাণ মানুষের এত পরিমাণ বর্জ্য, এটাকে সম্পদে রূপান্তর করার কথা। সেটার জন্য প্রথমেই প্রয়োজন ছিল উৎসে পৃথকীকরণ করার জন্য রাষ্ট্রের নাগরিকদের সাথে সম্পৃক্ত হওয়া। জৈব অজৈব মিক্সড ক্যাটাগরি আলাদা কিভাবে সেটাকে আমরা রিউজ করব, তো এই জিনিসগুলো নিয়ে কোনো কিন্তু পরিকল্পনা নাই। ঢাকার বর্জ্য শুধু পরিচ্ছন্নতার প্রশ্ন নয়, এটি জনস্বাস্থ্য, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী রেখে যাওয়ার প্রশ্ন। আবর্জনা কখনো কথা বলে না, কিন্তু কথা বলে এর প্রভাব। জলাবদ্ধ সড়কে, দূষিত বাতাসে, অসুস্থ মানুষের ভিড়ে কিংবা হারিয়ে যাওয়া জলাধারের শূন্যতায়। এখন প্রশ্ন উঠছে, এই বর্জ্যকে আমরা শুধুই কি ময়লা ভাববো, নাকি এটিকে দেখাবো জাতীয় সম্পদ হিসেবে, যা সঠিক ব্যবস্থাপনা হতে পারে বিদ্যুৎ, হতে পারে জ্বালানি কিংবা অর্থনীতির নতুন সম্ভাবনার নাম। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3টি ডিসি অফিস ছাড়াও প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনেরও প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছে আইজিপি। প্রকল্প এলাকায় বারকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি বলেন, এর ফলে পুলিশে জনবল সৃষ্টি হবে 6,524 জন। 31 বছরেও পুরোপুরি বাসযোগ্য হয়নি 6,150 একর জমির উপর গড়ে তোলা পূর্বাচল নতুন শহর প্রকল্প। নাগরিক সুবিধা, অবকাঠামো ও নিরাপত্তার অভাবে প্লট মালিকরা যেমন হতাশ, তেমনি প্রকল্প বাস্তবায়নে রাজুকের দীর্ঘসূত্রিতাও প্রশ্নের মুখে পড়েছে। এবার পূর্বাচল নতুন শহরকে ঢাকা মহানগর পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সকালে প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে আইজিপি জানান, 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। ডিএমপির আওতায় এনে স্বতন্ত্র বিভাগ তৈরি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে বলে জানান আইজিপি। পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য পুলিশের প্রায় 6,524 জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রাখা হয়েছে। এর মাধ্যমে মেগাসিটি ঢাকার আয়তন ও কলেবর যেমন বাড়বে, তেমনি নাগরিক সুযোগ সুবিধা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটি সুসংগঠিত কাঠামো পাবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান প্রকৌশলী প্লট মালিকদের বাড়ি নির্মাণের আহ্বান জানিয়েছেন। এখন যেহেতু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, সে যেহেতু এসে পড়েছে,
আমার মনে হয় এখন আমাদের পক্ষে সম্ভব এই কোঅর্ডিনেশনটা আরও ইজি করা। সো আমরা হোপফুলি আপনাদের মাধ্যমে সবার কাছে এই মেসেজ, সবাই আপনারা বাড়ি ঘর করা শুরু করেন, যেহেতু এখানে পানি আছে, বিদ্যুৎ আছে, আজকে পুলিশও এসে গেছে। সো আমরা যদি একটা হ্যাবিটেবল সোসাইটি তৈরি করতে পারি তাহলে সবার জন্য আমরা নতুন একটা সিটি করতে পারবো। পুরো এলাকা ডিএমপির নিয়ন্ত্রণে এনে আধুনিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান স্থানীয়দের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কাতারে, তবুও হচ্ছে না বৈঠক। শর্ত পূরণ ছাড়া আর কোনো আলোচনা নয়, সাফ জানালো তেহরান। যুদ্ধের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি। এবার বাণিজ্যের খবর। বাজেট দেওয়া হয়েছে অর্থনীতিকে চাঙ্গা করার মতো, অথচ মুদ্রানীতি দেওয়া হয়েছে বিনিয়োগকে বেঁধে রাখার মতো, যা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন কিংবা কর্মসংস্থান তৈরিতে সরকারের আকাঙ্ক্ষা পূরণে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সরকারের অর্থ ব্যয় স্বচ্ছতা আর আর্থিক খাতের দুর্নীতি দমনে রাখতে পারলে মূল্যস্ফীতির চাপে রেখেও জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। স্থবির অর্থনীতিকে বেগবান আর কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে উন্নয়ন সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে সাজানো হয়েছে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট। আমাদের ব্যবসা করে কিন্তু টিকে থাকতে হবে। এই বাজেট ও ব্যবসা বান্ধব বাজেট যদি আমরা প্রপারলি কাজে লাগাইতে পারি। সম্প্রসারণমূলক এই বাজেট বাস্তবায়নে NBR এর 6,04,000 কোটি সহ 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জনে বিনিয়োগ বৃদ্ধিতে সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবার জীবনমান নিশ্চিত করার জন্য সরকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে, সবাইকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করতে হবে। তাহলে অর্থনীতি বেনিফিটেড হবে, রাষ্ট্র বেনিফিটেড হবে। জিডিপি প্রবৃদ্ধিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হচ্ছে, তখন চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে মূল্যস্ফীতিকে বেঁধে রাখার চেষ্টা দেখা গেলেও বেঁধে রাখা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার পথ কতটা সুগম করবে তা নতুন করে ভাবনায় ফেলেছে ব্যবসায়ীদের। অলরেডি শিল্পে ব্যবহৃত বিদ্যুতের দাম বেড়ে গেছে প্রায় 16 থেকে 18%। সেটা আমাদের একটা 15 বাড়তি চাপ। এরকম একটা পরিস্থিতিতে এইটা শিল্পের উপর একটা বড় বাধা। বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা লোন নিছে বা অন্যান্য লোকাল ব্যাংকগুলোর থেকে এত টাকা সরকার লোন নিছে অথবা নতুন করে টাকা চাপাইছে, এটার কারণ কিন্তু বাজেট ইমপ্লিমেন্ট করতে গিয়ে তাদের শর্টফল হয়। একটা অর্ডার ডিলে হয়ে যায়, এই ডিলে হওয়ার কারণে বায়ার ডিলে নিবে, কিন্তু আমার তো ব্যাংক ইন্টারেস্ট $1 লক্ষ $1,20,000 হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে বা 1 বছর ডিলে হয়ে যায়, আমার তো $1 লক্ষ ব্যাংক থেকে যে আমি একটা ঋণ নিলাম, এটা তো $1,30,000 হয়ে গেল, বাট বায়ার তো 30,000 বেস্তিটা দেয় নাই, যার কারণে ব্যবসায়ীরা আসলে সম্বন্ধে ঋণটা পরিশোধ করতে পারে না, আর তখন ক্লাসিফাইড হয়ে যায়। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিতে ক্রিয়েটিভ ইকোনমি আর মধ্যমেয়াদী পরিকল্পনার সুফল পাওয়ার পথে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা যেন বাধা তৈরি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সংসদ ভবনের এলডি হলে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। যাচ্ছে সেখানে। যে আমাদের সম্পদের অভাব, বরঞ্চ এর মূল কারণ হচ্ছে আমাদের ভিশন এবং সততার অভাব। একটা জাতি 54 বছরে 55 বছরে কোথায় গিয়ে পৌঁছবে, এটা জাতি ঠিক করে না। জাতি যাদেরকে ম্যান্ডেট দিয়ে নেতৃত্বের দায়িত্ব দেয়, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, এটা ঠিক করারও দায়িত্ব তাদের। তো অতীতে 2 ধরনের সরকার আমরা দেখেছি। জনগণের দ্বারা নির্বাচিত যে ফরম্যাটেই হোক নির্বাচিত সরকার, বা যেটাকে আমরা বলি গণতান্ত্রিক সরকার, আর 2টা অধ্যায়ে সামরিক সরকার ছিল। বেশিরভাগ সময় দেশ শাসন হয়েছে গণতন্ত্রের নামে, কিন্তু গণতন্ত্র আজ পর্যন্ত সুদৃঢ় কোনো ভিত্তি পায়নি। প্রথম দিকে মানুষের ভোটের অধিকার হারিয়ে যাওয়ার ফলে জাতি নিজেদের ভোটের অধিকারের প্রতি নিজেদের আগ্রহ হারিয়ে ফেলেছিল, যে ভোট দিলেই কি না দিলেই কি।
রেজাল্ট তো যা হওয়ার তাই হবে। এই ধরনের হতাশার একটা পিরামিডের উপর দাঁড়িয়ে জাতির একজন দরদি বিচক্ষণ দায়িত্বশীল তিনি জাতিকে একটা আউটলাইন দিয়েছিলেন, আলো দেখিয়েছিলেন যে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে এমনই হবে। নির্বাচনের নামে সেখানে মহড়া হবে, কিন্তু নির্বাচনের রিফ্লেকশন হবে না। অধ্যাপক গোলাম আজম তখন তিনি জামাত ইসলামের আমির ছিলেন, তার পক্ষ থেকে সর্বপ্রথম বায়তুল মুকাররম উত্তর গেট তখনকার ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান, দক্ষিণ গেটে আচ্ছা দক্ষিণ গেটে জনাব আব্বাস আলী খান তিনি কেয়ারটেকার ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছেন। সংসদ ভবনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি কমলেও তীব্র হচ্ছে ভাঙন। তলিয়ে যাচ্ছে ফসলি জমি সহ বসত ভিটা। এই মুহূর্তে সদর উপজেলায় আছেন সহকর্মী বাদশা সৈকত, সরাসরি যাচ্ছে তার কাছে। বাদশা, হ্যাঁ, কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত যে 4টি নদ নদী, প্রধান নদ নদী, সেই প্রধান 4টি নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করায় যে ভাঙ্গন নদীর দুই পারে, নদ নদীর দুই পারে সেই ভাঙ্গন কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমি যদি দেখাই যে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি বাড়ির ভিটে, যে ভিটে আসলে সকালবেলায়ও এখানে কিন্তু আসলে একটি বাড়ি ছিল, যে বাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। এই অবস্থা কিন্তু চলছে কুড়িগ্রামের যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমারের প্রায় 370 কিলোমিটার পার জুড়ে কিন্তু 40টি পয়েন্টে এই ভাঙ্গন অব্যাহত রয়েছে। এই ভাঙ্গনের ফলে কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত এই 9 উপজেলায় প্রায় শতাধিক যে ঘরবাড়ি সেটি সরিয়ে নেওয়া হয়েছে। আর এই ঘরবাড়ি সরালেও এখানে কিন্তু তার পরেও যে ঘরবাড়িগুলো রয়েছে নদীর কিনারে পড়া আছে অসংখ্য ঘরবাড়ি যেগুলো হুমকিতে রয়েছে ভাঙ্গনের। এরকম কিন্তু আরও হাজার হাজার ঘরবাড়ি রয়েছে, তারাও কিন্তু দুশ্চিন্তায় দিন পার করছে। কারণ হলো এই নদ নদীর পানি যখন উঠানামা করে, অর্থাৎ উজানের ঢলে যখন পানি বাড়তে শুরু করে তখনও এই নদ নদীর ভাঙ্গন শুরু হয়, এবং যখন পানি কমতে শুরু করে তখনও কিন্তু এই ভাঙ্গন ব্যাপক হারে শুরু হয়। যার কারণে কিন্তু এখানকার মানুষজন যেটি জানিয়েছে যে এই ভাঙ্গন কিন্তু দীর্ঘদিন ধরেই অব্যাহত থাকলেও কিন্তু এখানে যে সরকারি যে পদক্ষেপ, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের যে ভাঙ্গন, সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ড তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় কিন্তু তাদের ঘরবাড়ি হারাতে হচ্ছে। আর যে বিষয়টি রয়েছে যে এখনো কিন্তু বন্যার যে পূর্বাভাস সেটি কিন্তু রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও যদি উজানে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এখনো কিন্তু বন্যার যে পূর্বাভাস সেটি কিন্তু রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও যদি উজানে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আবারও বন্যার শঙ্কা রয়েছে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর ভাঙ্গন এবং বন্যার সর্বশেষ। কুড়িগ্রাম থেকে নদী ভাঙ্গনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী বাদশা সৈকত। সীমান্তে থামছেই না পুশিনের চেষ্টা। রাজশাহী বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে শুধু জুলাই 119 জনকে ছেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে বারবার ব্যর্থ হলেও থেমে নেই তাদের অপতৎপরতা। আইন বিশেষজ্ঞ বলছেন বিএসএফ এর কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকারের লঙ্ঘন। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকের রিপোর্ট। তপ্ত রোদ, সীমান্তের শূন্য রেখায় চরম অনিশ্চয়তায় নারী শিশু সহ 9 জন মানুষ। পিছনে বিএসএফের বন্দুকের নল, আর সামনে বাংলাদেশ ভূখণ্ড রক্ষায় বিজিবির শক্ত পাহারা। গত 24 জুন রাতে নিরীহ মানুষগুলোকে নওগাঁর সাপাহার সীমান্তে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তথাকথিত বাংলাদেশি তকমা দিয়ে সাম্প্রতিক সময়ে দেশের উত্তরের সীমান্ত এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে বিএসএফ এর পুশিন তৎপরতা। শুধু জুন মাসেই চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও রাজশাহী সীমান্ত দিয়ে অন্তত 119 জনকে পুশ ইনের চেষ্টা করা হয়।
তথাকথিত বাংলাদেশি তকমা দিয়ে বিএসএফের এই পুশিং তৎপরতায় সীমান্তে এখন বাড়তি নজরদারি বিজিবির। তথ্য বলছে জুন মাসেই রাজশাহীর 4 জেলায় অন্তত 15টি পুশিং চেষ্টা চালিয়েছে বিএসএফ। আর এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে সজাগ দৃষ্টিতে গ্রামবাসীরা। তবে বিএসএফের এমন অপতৎপরতা রুখে দিচ্ছে বিজিবি ও স্থানীয়রা, ফলে পুশব্যাক হতে বাধ্য হচ্ছেন তারা। ভারত যে একটা বিশৃঙ্খলা ঘটাচ্ছে, ভোর 4টার দিকে ওরা কিন্তু পার করে দিয়েছে এই তার কাটা। আমাদেরকে দেশ রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে বিএসএফের এমন কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও চরম মানবাধিকার লঙ্ঘন। বিএসএফ গায়ের জোরে এই মনুষ্য সন্তানগুলোকে তাদের সীমানার বাইরে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দিচ্ছে। এইভাবে যেটা পাঠানো হচ্ছে সেটা অমানবিক এবং এটা আইনানুগ কোনো পন্থা হতে পারে না। ভারতের মতো একটা দেশ, এরকম পরাক্রমশালী একটা দেশ, তারা এরকম করতে পারে না। এটা মানবাধিকারের চরমভাবে লঙ্ঘন। আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী তারা পাঠাতে পারে, দুই দেশ বসতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বিএসএফ এর যে কোনো ধরনের পুশিং স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি। রাজশাহী অঞ্চলের 5টি জেলায় 444 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এবার দেশের বাইরের খবর। অবশেষে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্প প্রশাসনের আদেশ খারিজ করে দিলেন মার্কিন সুপ্রিম কোর্ট। 6-3 ভোটের রায়ে বহাল থাকলো 150 বছরের সাংবিধানিক নজির। সুপ্রিম কোর্টের এই রায় দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করে পদক্ষেপ নিতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী কিংবা অস্থায়ী ভিসায় থাকা অভিভাবকদের যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব বাতিল করতে চলতি বছরের শুরুতে নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আদেশ বাতিল করে 6-3 ভোটে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, জন্মসূত্রে নাগরিকত্ব সংবিধান স্বীকৃত অধিকার এবং তা নির্বাহী আদেশের মাধ্যমে সীমিত করা যায় না। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠ মতামতে বলেন, যেসব বাবা মা অবৈধভাবে বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গেই নাগরিক। তিনি গৃহযুদ্ধ পরবর্তী সময়ে পাশ হওয়া সংবিধানের 14শ সংশোধনীর ইতিহাস তুলে ধরে বলেন, এই সংশোধনী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করেছে। রায়ে তিনি লিখেছেন, নাগরিকত্ব তখনও এবং এখনও অধিকারের অংশ। এদিকে আদালতের এই রায়ের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য এটি দুঃখজনক সিদ্ধান্ত উল্লেখ করে মার্কিন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আবারও ফিফা বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে মায়ামির স্থানীয় বাংলাদেশিরাও। পেমব্রুক কিংবা খলিল মসজিদের পাশে বড় পর্দায় ওয়াচ পার্টির জমজমাট আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। 1000 মাইল দূরে থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সেই চিরচেনা ফুটবল আমেজটাই যেন তারা খুঁজে নিচ্ছেন মায়ামির বুকে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। রাত কিংবা দিন, ঘড়ির কাঁটা যাই বলুক, ফুটবল বিশ্বকাপ জোয়ারে ভাসছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন এখন ফুটবল প্রেমীদের তীর্থস্থান। 1000 মাইল দূরের মায়ামিতেও সেই স্বাদ নেয়ার চেষ্টা স্থানীয় বাংলাদেশিদের। পেমব্রুকের দারুল উলুম মসজিদের পাশেই বিশ্বকাপ ম্যাচ দেখার আয়োজন করেছেন স্থানীয় বাংলাদেশিরা। বিশ্বকাপে প্রিয় দলের জয় তাদের জন্য হয়ে এসেছে বাড়তি উচ্ছ্বাসের। ওয়াচ পার্টিতে কেউ নিয়ে আসেন বিরিয়ানি, কেউ জুস কিংবা ড্রিঙ্কস। প্রবাসের যান্ত্রিক জীবন ভুলে এই আয়োজন রূপ নিয়েছে এক মিলন মেলায়। সন্ধ্যার পরে বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে কমিউনিটি সবাই একসাথে হয়, একসাথে খেলাধুলা দেখে, খাবার দাবার হয়। মানে এটা আসলে বিশ্বকাপটা ব্যস্তময় আমেরিকাতে বাংলাদেশিদেরকে মোটামুটি এক সুতায় নিয়ে আসবে। উইকেন্ডে আমাদের একটা খাওয়ার একটা আয়োজন হয়। এক দিন আজকে আমি করছি, কালকে আরেকজন, দেখা গেছে যে আগামী সপ্তাহে আরেকজনও করবে, তারপরের সপ্তাহে আরেকজন। এইভাবে মানে আমাদের কন্টিনিউ চলতেছে আর কি আমাদের বাঙালি কমিউনিটি। আমরা চাই আমাদের ছেলেমেয়েরাও এই সমস্ত খেলাধুলার দিকে একটু বেশি ঝুঁকিয়ে পড়ুক। তাইলে যে ফিজিক্যাল একটা ফিটনেসের ব্যাপার আছে এবং যে আন্তঃমহাদেশীয় যে একটা রিলেশন, আমি মনে করি স্পোর্টস হচ্ছে অনলি থিং যেটাতে কোনো বর্ডার নেই। মোর এনভায়রনমেন্ট মোর এনজয়েবল, মোর ভালো করে
এনজয়েবল করায়, লাইক আঙ্কেলরা খাওয়া আনে আর আমরা তো খাওয়া দেখি, বন্ধুদের সাথে দেখি আর এনজয় করি। তোমরা কোন টিম সাপোর্ট করো? মায়ামির খলিল মসজিদের পাশেও খেলা দেখার আয়োজন করা হয়েছে। প্রজেক্টর লাগিয়ে গ্রামের আবহে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছেন স্থানীয় বাংলাদেশিরা। কর্মব্যস্ত দিন শেষে এ যেন তাদের এনে দেয় দুদণ্ড প্রশান্তি। এই দেবী মসজিদটাতে মোস্টলি মুসল্লি বাংলাদেশি, প্রায় 80% মুসল্লি বাংলাদেশি। সেই জন্য আমরা বাঙালি আনা হিসাবে, যেমন ঢাকা টং দোকান, এখানে খাওয়া দাওয়া সব বাংলাদেশি খাওয়ার, আর এখানে যারা আসে মোস্টলি সবাই বাংলাদেশি। তো আমরা ঠিক বাংলাদেশে যেভাবে খেলা দেখে এনজয় করে, আমরা এখানেও সেম এনজয় করতেছি। পরিবার পরিজন সবাইকে নিয়ে একসাথে এখানে আড্ডা, পাশাপাশি খেলা, যে ভাইবটা আছে সেই ভাইবটা হচ্ছে যে খানিকটা হলো মানে ভালো লাগে আমাদের, আমরা এনজয় করি। ভৌগোলিক সীমানা কিংবা সময়ের ব্যবধান কোনো কিছুই বাধা হতে পারেনি ফুটবলের প্রতি বাঙালির এই চিরন্তন আবেগের কাছে। ঢাকা থেকে মায়ামি, ফুটবলের জাদুতে এক হয়ে স্পন্দিত হচ্ছে কোটি বাঙালির হৃদয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, মায়ামি, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ভয়ঙ্কর সুন্দর ফ্রান্সে বিধ্বস্ত সুইডেন। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের চূড়া এমবাপ্পে। 28 বছর পর শেষ হলো নরওয়ে। নকআউটে 4 দশক পর জয় মেক্সিকো। জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন। ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিও রুখে দেওয়ার ডাক রিজভির। গণবিরোধীদের আর সুযোগ না দেওয়ার প্রত্যয়। এবং নতুন অর্থ বছর শুরু, অর্থনীতিকে চাঙ্গা করার বাজেট হলেও মুদ্রানীতি সংকোচনমুখী। বাধাগ্রস্ত হতে পারে বিনিয়োগ, প্রবৃদ্ধি অর্জনে ব্যয় স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদের এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির, মিথুন। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।